প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আজকের সংবাদপত্রে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হোসেন। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মধ্যে। ধন্যবাদ। অনুষ্ঠানের রীতি অনুযায়ী সংবাদপত্রের শিরোনামগুলো দেখি, তারপর আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক, মিয়ানমারে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে, জাতিসংঘ। গুলিবিদ্ধ সাংবাদিক শিমুলের মৃত্যু, শাহজাদপুরে বিক্ষোভ, আজ হরতাল। বাংলাদেশ প্রতিদিন, অন্ত্যেষ্টিক্রিয়ায় গিয়ে ওরাই লাশ, ভিড়ের মধ্যে উঠে গেল বেপরোয়া ট্রাক, মা ও ছেলে সহ নিহত 7, আহত 9, শোকের ছায়া খাগড়াছড়ির আলুটিলাতে। মানব জমিন, মেয়রের গুলিতে সাংবাদিকের মৃত্যু, শাহজাদপুর থমথমে, আজ হরতাল। আমাদের সময়, জাল টাকার জালে দেশ, জড়িত দেশি বিদেশি শক্তিশালী সিন্ডিকেট। ইরানের ওপর আসছে ট্রাম্পের নিষেধাজ্ঞা। জয় জয় দিন, কমেনি স্কুল ব্যাগের ভার, আইন প্রণয়নের উদ্যোগ ফাইলবন্দি, স্কুলে মন্ত্রণালয়ের দায়সারা নির্দেশনা, তদারকির কোনো পদক্ষেপ নেই। আলোকিত বাংলাদেশ, ঢাকার উন্নয়নে 5,000 কোটি টাকা চায়, ঢাকার উন্নয়নে 5,000 কোটি টাকা চায় 2 সিটি। ভোরের কাগজ, দখলে বিলীন হচ্ছে খাল, 24টি খালের অস্তিত্ব বিলীন, দখলে দূষণে বেহাল 26টির। আমাদের অর্থনীতি, ইসি নিয়ে উদ্বিগ্ন না থেকে নির্বাচনের প্রস্তুতি এখন রাজনৈতিক দলগুলোর মূল কাজ। দৈনিক দিনকাল, নয়া নাগরিকত্ব আইন সংবিধান বিরোধী। দৈনিক সংগ্রাম, মিয়ানমারে মানবতা বিরোধী অপরাধ চলছে, জাতিসংঘ। দৈনিক করতোয়া, নাশকতা পরিকল্পনার অভিযোগ, জামায়াতের 28 নারী কর্মী 2 দিনের রিমান্ডে। দ্য ইন্ডিপেন্ডেন্ট, hundreds likely killed in crackdown on Rohingyas. Our time, 4 road projects selected for last implementation under Indian line of control. সংবাদপত্রের শিরোনামগুলো দেখলাম আমরা। একটি শিরোনাম, বেশ কয়েকটি সংবাদপত্রের প্রধান শিরোনাম হিসেবে এসছে, সেটি হচ্ছে আপনার শাহজাদপুরে আওয়ামী লীগের 2টি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং সেখানে গুলিবিদ্ধ একজন সাংবাদিক শিমুল, ওনার মৃত্যু হয়েছে। দেখুন, আমাকে খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, তিনি আমাদের পত্রিকা সমকালের শাহজাদপুর প্রতিনিধি। কি মর্মান্তিক, কি দুঃখজনক একটা ঘটনা। এবং কেন ঘটল সেটা হচ্ছে, আমরা যে দুর্বৃত্তায়িত রাজনীতির বিরুদ্ধে বহুদিন ধরে বলে আসছি, যে ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছাত্র, যুব, স্বেচ্ছাসেবক অথবা মূল দলের ভেতরে বিরোধ, অন্তর্কলহ এবং তাই নিয়ে প্রায়শ মারামারি, খুনোখুনি এবং যে কোনো সময় গোলাগুলি ব্যবহৃত হচ্ছে। এই জায়গাটাতে পৌর মেয়র এক পক্ষে, আর গত নির্বাচনের সময় আপনার বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন ছাত্রলীগের এক নেতা রহিম নামে, তিনি আরেক পক্ষে। এই 2 পক্ষের মারামারির পরিণাম এই ঘটনাটা। আমাদের ওই সাংবাদিক গরিব কৃষকের সন্তান, শহর থেকে 2-2.5 মাইল দূরে, মানে শাহজাদপুর তো উপজেলা, ছোট শহর, রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত জায়গা, কিন্তু তার কুঠে বাড়ি প্রপারে, তো 2-2.5 মাইল দূরে গ্রামেই থাকে। কিছুদিন বিদেশে কাজ করেছিল, গরিব কৃষকেরই ছেলে, সংসারও আছে, 2টি বাচ্চা আছে, স্কুলে, একটা ক্লাস 6-এ, একটা কেজিতে। খেটে খাওয়া মানুষ বলতে পারেন, সাংবাদিক। আপনি যে শিরোনামটা পড়লেন, মেয়রের গুলিতে, আমরা জানি না তদন্ত কি হয়েছে বা মেয়রের গুলিতে কিনা, কিন্তু খবরের বেরিয়েছে যে মেয়র তার নিজের শটগান থেকে গুলি ছুড়েছিলেন, এটা তিনি নিজে স্বীকার করেছেন। আর পুলিশ বলেছে যে ওই শটগানটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং গুলির খোসাও পুলিশের কাছে আছে, তারা বাজেয়াপ্ত করেছে। কাজেই আমরা মনে করি যে একদিক থেকে তদন্তটা, তাদের কাছে কিছু আলামত এসে গেছে। অভিযোগ আছে 2 পক্ষ থেকে গোলাগুলি হয়েছে, কার গুলিতে মারা গেছে এ নিয়ে আপনার পানি ঘোলা করা হবে, কিন্তু পুলিশের কাছে যে আলামত আছে, আমরা আশা করব পেছনের কোনো কারসাজি ছাড়া দ্রুত এর তদন্ত যথাযথভাবে শেষ করা হোক এবং যারা অপরাধী, খুনি, তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হোক এবং আবার সেই গোড়ায় ফিরে যেতে হয়
যেই দুর্বৃত্তায়িত রাজনীতি বা তাদের অন্তর্কলহ সম্প্রতি কতগুলো ঘটনা ঘটেছে। এবং আজকের সংবাদপত্রেই আপনি দেখবেন ঈশ্বরদীতে যুবলীগের মধ্যে, খুলনায়ও একই দলের ভেতরে। এবং আমরা কি ভুলে যেতে পারি সেই মানে মায়ের গর্ভে থাকা বাচ্চার যে গুলি লেগেছিল, সেটাও কিন্তু এই অন্তর্কলহ। আর কতদিন লাগবে? আমাদের রাজনৈতিক নেতারা কিন্তু এখানে একটা মানে নৈতিক জায়গা থেকে একটা কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন। তারা বছরের পর বছর এই জায়গাটা জোরালোভাবে সংশোধন করছেন না। মাঝে মধ্যে ছাত্র বা যুব দলের সম্মেলনে সুবচন বলা হয়, কিন্তু তাতে কাজ হবে না। খুব বড় আকারের এই জায়গাটায় হস্তক্ষেপ করতে হবে। ডাকসু নির্বাচন হয় না আজ ২৬ বছর হলো। কোনো সরকারি বিশ্ববিদ্যালয় এবং বড় বড় কলেজগুলোতে কোনো জায়গায় ছাত্র সংসদ নির্বাচন হয় না। এটা ধ্বংস করে ফেলা হয়েছে এই তথাকথিত এই আপনার ঠ্যাঙালে ছাত্র সংগঠন, দুটি বড় দল, আওয়ামী লীগ আর বিএনপি। তাদের আমি স্মরণ করছি আমাদের সমকালের জন্মকালে ২০০৫ সালে ফরিদপুর ব্যুরো প্রধান গৌতম দাস খুব সাহসী সাংবাদিকতা করেছিল ঠিকাদারি দুর্নীতির বিরুদ্ধে নিউজ করার জন্য। সে তার ব্যুরো অফিসের ভেতরে মর্মান্তিকভাবে নিহত হয় এবং পরবর্তী সময় সেই ঠিকাদারি এবং তৎকালীন শাসক দল বিএনপি তাদের সঙ্গে কোনো না কোনোভাবে দূরবর্তী সংশ্লিষ্টতা দুর্বৃত্তদের তাদের সাজাও হয়েছে, আবার পলাতকও আছে একজন। তো আমি এটা স্মরণ করছি যে এই সাংবাদিকরা সাহসের সঙ্গে, দেখুন আপনার বিভিন্ন সময় যুদ্ধে বা বড় দাঙ্গা হাঙ্গামায় বা প্রাকৃতিক দুর্যোগে জীবনপণ করে সাংবাদিকরা কাজ করেন, মারা যান এক কথা, কিন্তু শান্তিপূর্ণ সময়ে যখন আওয়ামী লীগের একচ্ছত্র ক্ষমতা রাজনৈতিক দেশে স্থিতিশীলতা আছে বলে দাবি করা হচ্ছে, সেই সময় তাদের অন্তর্কলহে মৃত্যু, কি বলবো আর। আমরা আরেকটি শিরোনাম দেখেছি, এটিও সংবাদপত্রগুলোতে উপরের দিকেই রয়েছে, সেটি হচ্ছে ঢাকার একটি এলাকা থেকে ২৮ জন নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এবং আমরা শিরোনামে যেমন দেখতে পেয়েছি তাদেরকে জামায়াত নেত্রী বলা হয়েছে এবং তারা নাশকতার চক্রান্তে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। নাশকতা বিশেষ করে এই সরকার উৎখাতের ধর্মান্ধতা ভিত্তিক যে নাশকতা, আপনার জঙ্গি বা এর বিরুদ্ধে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বেশ তৎপর, কিন্তু তাদের উপরই আমাদের ছাড়তে হয় তাদের তদন্ত, তাদের ফাইন্ডিংস আইন শৃঙ্খলা ছাড়তে হয়। তো অনেক সময় হয় কি আপনার, এখন আমি এটাকে দুটোর দিকে আমরা ভাবতে পারি যে আমরা কিন্তু নারীদের জঙ্গি তৎপরতায় বা সন্ত্রাসী তৎপরতায় রাজনৈতিক ধরনের সংশ্লিষ্টতার বেশ কিছু আমরা প্রমাণ পেয়েছি। এবং যখন ওই ধরনের সংগঠনগুলো একটু বিপদগ্রস্ত চাপে থাকে, তখন কিন্তু তারা নারী কর্মীদের কাজে লাগাতেও পারে। এটা যেমন একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে এই সব জায়গাতে সন্দেহের বশবর্তী হয়ে যেন কখনো কোনো নিরপরাধ মানুষ বা নিরীহ মানুষ নিগ্রহের শিকার না হয়, সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এবং তদন্তকারীদের যথেষ্ট সতর্ক থাকা প্রয়োজন। কিছুদিন আগে আমরা একজন ছাত্রের বিষয়ে এটা জানি যে তার সে তদন্তে শেষ পর্যন্ত প্রমাণিত হয়েছে জঙ্গি সংশ্লিষ্ট ছিল না, কিন্তু তার ছাত্র জীবনই শুধু নয়, তার জীবনটাই আপনার নিরাপত্তার ঝুঁকিতে পড়ে গেছে। এবং এই সময় এতজন নারী, আমরা আশা করব যে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো এবং সরকারি আইন শৃঙ্খলা তারা খুব সতর্কতার সঙ্গে যথাযথ তদন্ত করে প্রকৃত দোষীদের আপনার আয়ত্তে আনবেন, কিন্তু কোনোভাবে নিরপরাধ লোক যেন হয়রানির শিকার না হয়। এখানে শিরোনাম রয়েছে মিয়ানমারে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে, জাতিসংঘ বলেছে। আগেও জাতিসংঘ মানবাধিকার কমিশনের নিজেদের প্রথম দিক থেকে মিয়ানমার সরকার, আমাদের তো আপনার গণতন্ত্র এবং মানবাধিকারের জন্য নোবেল পুরস্কার প্রাপ্ত আইকন, আমাদের সকলেরই তার প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা আছে। অং সান সুচি, তিনি আমাদের হতাশ করেছেন, বিশ্ববাসীকে হতাশ করেছেন এই ব্যাপার নীরব থেকে। এবং তাদের সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে, কোনো বাড়াবাড়ি হয়নি, গণহত্যা হয়নি, নির্যাতন করা হচ্ছে না ইত্যাদি অনেক। এবং এর মধ্যে মিয়ানমারের সরকার একটা তদন্ত কমিশন করেছিল একজন আর্মি শীর্ষ অফিসারকে দিয়ে, তার রিপোর্ট 30 তারিখে হওয়ার কথা ছিল। এই জায়গায় কিন্তু সুচি আপনার ওটা স্থগিত রেখে ফার্দার তদন্ত করার জন্য
বলেছেন, কিন্তু জাতিসংঘ খুব স্পষ্টভাবে বলেছে যে এটা মানবাধিকার লঙ্ঘনের সমতুল্য এবং জেনোসাইড হচ্ছে, এবং ব্যাপক হারে নারী ধর্ষণ হয়েছে, শিশুদের মারা হয়েছে, নারীদের মারা হয়েছে, ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। তার সব রোহিঙ্গারা তো নিশ্চয়ই সবচেয়ে বড় ভুক্তভোগী, দ্বিতীয় সবচেয়ে বড় ভুক্তভোগী রাষ্ট্র হিসেবে আমরা, দেশ হিসেবে আমরা বাংলাদেশ, আমাদের এখানে শরণার্থীরা এসে পড়ছে। এই জাতিসংঘের রিপোর্টটার একটা ইতিবাচক দিক আছে, সেটা হচ্ছে মিয়ানমার সরকারের উপর যে আন্তর্জাতিক চাপ বৃদ্ধি করা প্রয়োজন সেটা সহায়ক হবে জাতিসংঘের এই কিন্তু জাতিসংঘের আপনার কার্যপদ্ধতি আসলে এমন যে পৃথিবীর বড় বড় শক্তিগুলো, আমরা কিন্তু রোহিঙ্গাদেরকে বলা হয় পৃথিবীর সবচেয়ে নির্যাতিত সংখ্যালঘু এবং সবচেয়ে অবহেলিত মার্জিনালাইজড একটা জনগোষ্ঠী, এটা বলা হয় মিডিয়াতে, কিন্তু এখনো কিন্তু বড় রকম নজর পায়নি আপনার আন্তর্জাতিক নজর। ওআইসি তো এখন একটা অর্ধমৃত সংগঠন, মুসলমানদের কোনো ঐক্য নাই, আমরা এখন দেখতেই পাচ্ছি এতে। তো সেই চাপ সৃষ্টির ক্ষেত্রে এই জাতিসংঘের ইয়েটা, এবং জাতিসংঘ 1995 সালে বসনিয়ান মুসলিমদের যে নিধন করা হয় জাতিসংঘ প্রটেক্টরেটের মধ্যে, বড় বড় শক্তিগুলো এমন চোখ বন্ধ করে ছিল, এটা তো আধুনিক যুগের ইউরোপীয় কলঙ্ক। তো আমরা আরেকটি শিরোনাম রয়েছে আমাদের সামনে, সেটা হচ্ছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, তিনি দুদিন ঢাকা সফরে ছিলেন, তিনি ঢাকা ছেড়ে গেলেন গতদিন। আমরা দেখেছি সফরের সময় ইসরায়েল ফিলিস্তিন দুই রাষ্ট্র নীতির প্রতি বাংলাদেশের কার্যকর হওয়ার ব্যাপারে বাংলাদেশ জোর দিয়েছে, সেটি আমরা আলোচনায় দেখেছি, এবং দেখেছি যে পূর্ণাঙ্গ রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের স্বীকৃতি নিশ্চিত হলে ইসরায়েলকেও বাংলাদেশ সমর্থন দিতে পারে, তেমন কথা এই আলোচনায় এসেছে। ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকার, তাদের জাতীয়তা এবং তাদের রাষ্ট্রের অধিকার, এর প্রতি বাংলাদেশের সমর্থন কিন্তু ব্যর্থহীন বরাবর। এই জায়গায় আমাদের দিক থেকে আসলে কোনো ঘাটতি নেই, এবং আন্তর্জাতিক মঞ্চে এর চেয়ে বেশি বাংলাদেশ ভূমিকা এই ক্ষেত্রে তেমন রাখতে পারে না, কিন্তু যখনই যা প্রয়োজন হয়েছে আপনার অসামরিক বা রাজনীতির গণ্ডির বাইরে মানবিক সাহায্য বা আমাদের ডাক্তার পাঠানো, আমাদের আমরা ফিলিস্তিনের জন্য সবকিছু করেছি। তবে মাহমুদ আব্বাস যখন ফিলিস্তিনের নেতৃত্ব করছেন তখন দুর্ভাগ্যজনক ভাবে আপনার সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে যখন একক শক্তিধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যে বিশ্ব, তখন ফিলিস্তিন আন্দোলনটা অনেকখানি দুর্বল এবং আন্তর্জাতিক দিক থেকে, এবং এই সময় এই কথাটা আবার বলা যে দুই রাষ্ট্রের মাধ্যমে সমাধান, অর্থাৎ ইসরায়েলিদের রাষ্ট্র এবং ফিলিস্তিনিদের রাষ্ট্র দুটি সার্বভৌম সমঅধিকারের রাষ্ট্রের ভিত্তিতে এটির সমাধান হবে, এই কথাটা আবার জোর করে বলা এখন প্রয়োজন। এই জন্য যে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি তার প্রথম দিকের নীতিগুলোর মধ্যেই বলেছেন যে দুই রাষ্ট্রের সমাধান তিনি স্বীকার করেন না, এবং সবচেয়ে বিপজ্জনক হচ্ছে যে মার্কিন আপনার দূতাবাস পূর্ব জেরুজালেমে নিয়ে যাওয়ার যে ঘোষণা তিনি দিয়েছেন এখনো নেননি, বা এটা নেওয়াও তার পক্ষে একটু কঠিন আছে। সারা দুনিয়ার আপনার জাতিসংঘের প্রায় সব রাষ্ট্রই, আর এটির ব্যাপারে আপনার জাতিসংঘের মানে আন্তর্জাতিক চুক্তি আছে, জেরুজালেমের যে মর্যাদা সে চুক্তি আছে, কিন্তু নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবকিছু অগ্রাহ্য করে তিনি বলেছেন যে পূর্ব জেরুজালেমে, তার মানে হচ্ছে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে এক ধরনের স্বীকৃতি দেওয়া। এই সময় ফিলিস্তিনের পক্ষে আমাদের জোরালোভাবে দাঁড়ানো উচিত। শিরোনাম রয়েছে কমিউনি স্কুল ব্যাগের ভার, আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে রয়েছে আইন প্রণয়নের যে উদ্যোগ নেওয়া হয়েছিল এই ব্যাপারে, বাচ্চাদের স্কুল ব্যাগের ওজন কমানোর ব্যাপারে, সেটি ফাইলবন্দি হয়েছে, মানে ফাইলবন্দি অবস্থায় রয়েছে। স্কুলগুলোতে মন্ত্রণালয়ের একটি নির্দেশনা দেওয়া হয়েছে, সেটিকে দায় সারা বলা হচ্ছে যে তদারকিরও কোনো পদক্ষেপ এ ব্যাপারে নেই। খুব সম্ভবত আদালতেরও একটা ইয়ে ছিল যে আদালতের নির্দেশনা ছিল 10 ভাগ, হ্যাঁ, শরীরের ওজনের 10 ভাগের বেশি বই বহন করতে না হয়। সেই ওইভাবে বই বহন করলে শিশুদের কিন্তু শারীরিক ক্ষতি হয়, মানসিক। এই জায়গাটা আইনের প্রয়োজন আছে ঠিক, কিন্তু সবচেয়ে বেশি এইখানে দায়িত্ব হচ্ছে শিক্ষা বিভাগের, এবং সম্প্রতি কিন্তু শিক্ষা মন্ত্রণালয়, টেক্সট বুক বোর্ড, তারা নানাভাবে অভিযুক্ত হচ্ছে তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে। আর
শিশুদের বইয়ের বোঝা বাড়ানোর ব্যাপারটার পিছনে একটা বাণিজ্য আছে। বইয়ের বাণিজ্য স্কুলগুলোর উপরে এমন করে চেপে বসেছে যে আপনার নির্ধারিত বইয়ের বাইরে অতিরিক্ত পঠন হিসেবে যে সমস্ত বই বিভিন্ন স্কুল, সেই জায়গাটায় একটা বাণিজ্যিক লেনদেনের মাধ্যমে বইগুলো অনুমোদন করা হয় এবং বিভিন্ন শিশু স্কুলগুলো, বিশেষ করে ইংলিশ মিডিয়াম ইত্যাদি বিশেষ শিশু স্কুলগুলোতে আপনার স্কুলগুলোকে কেন্দ্র করেই আপনার খাতা বানানো, নোট বই বানানো, হ্যাঁ, পেন্সিল বিক্রি করা, স্কেল বিক্রি করা, পোশাক বিক্রি করা, এইগুলোর একটা মানে ব্যবস্থা গড়ে উঠেছে। এর বিরুদ্ধে যদি শিক্ষক সমাজ, ছাত্র সমাজ এবং শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় জোরাভাবে দাঁড়ান, তাহলে ভালো হয়। অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আজকের সংবাদপত্রের আজকের আয়োজন এখানেই শেষ করছি। শুভরাত্রি।